দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে সন্ত্রাস হিংসার ছবি, জায়গায় জায়গায় উদ্ধার বোমা, ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল, রাজনৈতিক নেতারা একে অপরকে কটাক্ষ করতে ব্যস্ত, ঝরছে রক্ত, চলছে জোর লড়াই, আতঙ্কিত সাধারণ মানুষ। রাজ্য জুড়ে আজ নজরে পঞ্চায়েত ভোট। এবারে সেন্ট্রাল ফোর্সের দাবি ভোট কর্মীদের। এবার সেন্ট্রাল ফোর্সের দাবিতে আন্দোলন শুরু করলেন ভোটকর্মীরা। সোমবার দুপুরে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলে জমায়েত হয়ে সেন্ট্রাল ফোর্সের দাবিতে স্লোগান তুলতে দেখা গেল ভোটকর্মীদের। ট্রেনিং শুরু হওয়ার আগেই তাদের সমস্বরে স্লোগান তুলতে দেখা যায় ওই স্কুল চত্বরে। সেন্ট্রাল ফোর্স পাবো না, ভোট দিতে যাব না বলেই স্লোগান তোলেন সেখানে উপস্থিত ভোটকর্মীরা। যদিও এই আন্দোলন শুরু করার পর তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেন ওই ট্রেনিংয়ে। সব মিলিয়ে সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট করতে যাওয়াও যে নিরাপদ নয়, তাদের স্লোগানেই তা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তারা। এ বিষয়ে ভোটকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আমাদের সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের জীবনের হানি ঘটতে পারে, আমাদের সেই হিসাবে আমরা সেন্ট্রাল ফোর্স চাই। না হলে ভোট নিতে আমরা কেউ যাব না। আমাদের নিজের শরীরের, আমাদের জীবনের নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমাদের দাদা কুমার, গতবার রাজকুমার মারা গেছেন, কোনো খোঁজ খবর কিছুই পাওয়া যায়নি। তার জন্য আমাদের ভিতর সন্তুষ্টি যা হবে হোক, আমরা সেন্ট্রাল ফোর্স ছাড়া যাব না। আপনারা শুনলে অবাক হবেন, আমরা পার্টি অফিসে সেই সমস্ত পরিবারের লোককে রাখতে বাধ্য হয়েছি। রাত্রে তারা থাকতে পারছে না, গোটা রাত জুড়ে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের বাড়িতে থ্রেটনিং চলছে, ভয়ভীতি প্রদর্শন চলছে। তাই তাদেরকে উঠিয়ে নিয়েছে, আমাদের পার্টি অফিসে আশ্রয় দিতে হচ্ছে। নির্বাচনের আগের এটা পরিস্থিতি, অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এখন থেকে সন্ত্রাস বাহিনী ময়দানে নেমে গেছে। তাই স্বাভাবিকভাবেই যারা মনোনয়নে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না, সেই তৃণমূল পার্টির প্রতিশ্রুতিতে বাংলার মানুষ প্রভাবিত হয় না। এই সরকারের প্রতিশ্রুতিতে আমরা কেউ প্রভাবিত হই না। তাই আমরা যখন প্রভাবিত হই না, সরকারি কর্মচারী তারা তো হবেই না, কারণ তাদের তো আমাদের মতো অন্য কোনো স্টেক নেই। আমরা যেমন রাজনীতি করে আমাদের ভোট করতে হবে, তারা তো আর ভোট করার জন্য তারা ভোট করে না, তারা চাকরি করে। তাদের যদি নিরাপত্তা না থাকে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করে? তৃণমূল হাতে বালা পড়ে বসে নেই, হুমকি আব্দুর রহিম বক্সির। দলীয় কর্মী খুনের ঘটনায় মালদায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলে তৃণমূল হাতে বালা পড়ে বসে নেই। 24 ঘন্টার মধ্যে কালিয়াচকের খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তা না হলে দ্বিতীয় পদ গ্রহণ করতে বাধ্য থাকবে তৃণমূল। দলীয় কর্মী খুনের পর এমনই হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। উল্লেখ্য, শনিবার দুপুরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা মোস্তাফি শেখ। অভিযোগ, সেই সময় কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালায়। ঘটনায় মৃত্যু হয় মোস্তাফি শেখের। ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব। রবিবার মোস্তাফি শেখের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মৃতের ছেলে মোহাম্মদ শামীম আক্তার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সরাসরি অভিযোগ করেন, তৃণমূলের সক্রিয় নেতা মোস্তাফি শেখকে খুন করেছে কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। যদি 24 ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। বিরোধীরা ভেবেছে তৃণমূল দুর্বল হয়ে গেছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করানোর চেষ্টা করছি। বাড়াবাড়ি করলে তৃণমূল হাতে বালা পড়ে বসে নেই। এদিন সংবাদ মাধ্যমের সামনে এমনই আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বক্সি। অসহায় পরিবার, দীর্ঘদিন ধরে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে তারা যুক্ত ছিলেন। মোস্তাফ সাহেব যিনি মারা গেছেন গতকালকে, মেরে ফেলা হয়েছে যাকে, তার স্ত্রী প্রধান ছিলেন, এখন এক্স প্রধান। গতকালকে বিরোধী শক্তি কংগ্রেস এবং কিছু দুষ্কৃতী যুক্তভাবে তৃণমূল কংগ্রেসে খতম করে দেওয়ার উদ্দেশ্যে সুজুপড়ার মাটি থেকে প্রথম আক্রমণ তারা করে, এবং সেখানে আমাদের দলের একনিষ্ঠ কর্মী, অতি সৎ কর্মী সম্মানীয় মোস্তফা সাহেব তিনি নিহত হয়েছেন। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এলাকার মানুষ, আমরা উত্তেজনায় যাইনি। আমরা সমস্ত মানুষকে বুঝিয়েছি। গতকালকে আমাদের মন্ত্রী এসেছিলেন এখানে, সাবিনা আসবেন, তিনি বুঝিয়েছেন। আমরা বলেছি এলাকা শান্ত থাকতে, সমস্ত স্তরের কর্মী যারা আছেন আমাদের কাছে অনুরোধ করেছি। আমরা অসহায় পরিবারের পাশে দাঁড়াবো।
যেভাবে হোক সমস্ত ধরনের আর্থিক সহায়তা নিয়ে, সরকারি সহায়তা নিয়ে তার পাশে দাঁড়াবো। আর এর মাঝখানে আপনাদের বলে দিই, আমরা মালদা জেলায় শান্তভাবে বসে আছি। দুদিন ধরে নমিনেশন হয়েছে, একজনও তৃণমূল কংগ্রেস কর্মী বিরোধীদের গায়ে আঁচড় দেয়নি। আমরা সহযোগিতা করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা যদি মনে করে থাকে যে দুষ্কৃতীদের সাথে করে নিয়ে বিরোধীরা একাঠা হয়ে তৃণমূল কংগ্রেসদের আক্রমণ করব, মেরে ফেলার চেষ্টা করব, বোমাবাজি করার চেষ্টা করব, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করব, তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে বালা পড়ে নেই। যদি প্রশাসন সঠিক ব্যবস্থা না করে, দ্রুতগতিতে যে আসামিরা যারা দুষ্কৃতিকারী আছে তারা যদি অ্যারেস্ট না হয়, তৃণমূল কংগ্রেস পথে নামবে। তখন কে কোথায় গিয়ে দাঁড়াবে তার হিসাব খুঁজে পাওয়া যাবে না, এটা বলে রাখছি। প্রসঙ্গত, দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আগামী 8 জুলাই রাজ্যে এক দফাতেই অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত ভোট। তার আগে প্রকাশ্যে এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। কংগ্রেস প্রার্থী ও কর্মীদের বাড়ি ভাঙচুর। কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বাড়িতেও। ঘটনাস্থল মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রাম। অভিযোগের তীর তৃণমূলের দিকে। স্থানীয় সূত্রে খবর, মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা বুথে এবার কংগ্রেস তাদের প্রার্থী করেছে শরীফুল ইসলামকে। অভিযোগ, গতকাল রাতে শরীফুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বাড়িঘর এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ। শরীফুলের পাশাপাশি আরও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। লুটপাটের অভিযোগ করেছেন কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। আমি রাত্রে ঘুমিয়েছিলাম অন্ধকারে, 10-10:30টার সময় আমি ঘুমিয়ে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে। রাত্রে দেখি আমার বাড়ি অনেক লোকজন হামলা করে, বাইরে থেকে গেটে হামলা করছে, লাঠি দিয়ে মারছে, ইট চালাচ্ছে, পাথর চালাচ্ছে। আমি বাড়িতে শুয়ে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, হুড়িয়ে আমার গেট ঢুকে গেছে। আমার গেট লাগানো ছিল, হুড়িয়ে ঢুকে গেছে। তারপর আমার ছিনতাই করেছে, যত সোনা গয়না ছিল সব আলমারি থেকে বের করে, টাকা পয়সা সব বের করে নিয়েছে। বাচ্চা নিয়ে আমি শুয়েছিলাম, 3টা বাচ্চা নিয়ে, বাচ্চাটাকে নিয়ে আছড়ে ফেলেছে। আমার বড় ভাসুরপাটা ছিল, ওকে হাঁসটা নিয়ে কপাতে গেছে, দিয়ে বলছে আগুন ধরা, এই ধরা, ওকে মেরে ফেলে দেবো। ও মামা বলে দাঁড়িয়ে গেছে। মামা আমাকে মারবে না। ওর মামা ছিল, বলছে যে মামা মারবা না। দিয়ে তখন আবার খাটের তলে ঢুকতে গেছে, বলছে আগুন জ্বালা। ওর ভিতর নাসিরের লোক ভোটে দাঁড়িয়েছে আমার হাজব্যান্ড, ওই জন্যে। আমাদের যে একটা কার্যালয়, নির্বাচনের কার্যালয় থাকে, ওইখানে চেয়ার নিয়ে লোকজন এখানে বসে থাকা অবস্থায় হঠাৎ একজন, ওখানে পার্টির একজন ছেলে ওখানে ছিল, ওর মাথাটা ফাটিয়ে দেয়। পরেকে ওরা বাঁচার স্বার্থে ওদের নিজের বাড়িগুলা নিজেরাই ভাঙে। এতে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। তৃণমূল রাজনীতি করে উন্নয়নের ওপরে, তৃণমূল কোনো সন্ত্রাস দেখিয়ে নয়, তৃণমূল কাজের উপরে ভোট চাইবে। আর আপনারা সামনে এটা দেখতে পাবেন যে উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল গোপালপুর অঞ্চল জয় করবে, কোনো এতে দ্বিমত থাকবে না। তিনি তৃণমূলের তারকা সাংসদ, টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার পাশাপাশি রাজনৈতিক জগতেও মিমি চক্রবর্তী বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব। এবার রাজনৈতিক রং লাগলো তার মামা বাড়িতেও। মিমির 3 মামি দাঁড়িয়েছেন পঞ্চায়েত ভোটে, কিন্তু 3 আলাদা রাজনৈতিক দলের হয়ে। কর্মসূত্রে কলকাতার বাসিন্দা হলেও মিমির আসল বাড়ি জলপাইগুড়িতে। সেখানকার পুরাতন পান্ডাপাড়ায় অভিনেত্রীর মামা বাড়ি। 3 মামা মামি মিলে একটাই যৌথ পরিবার, একসঙ্গেই রান্নাবান্না, থাকা খাওয়া। কিন্তু বাড়ির অন্দরে যে এমন রাজনৈতিক রেষারেষি রয়েছে তা কেউ ভাবতেই পারবেন না। মিমির বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেস প্রার্থী, সিপিআইএম এর হয়ে দাঁড়িয়েছেন মেজো মামি পর্ণা নাগ চক্রবর্তী, আর ছোট জন পুনম চক্রবর্তী মিমির দলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার 17/155 আসনে প্রার্থী হয়েছেন 3 জনেই। আমি টিএমসি থেকে, মমতা ব্যানার্জি দল থেকে দাঁড়াচ্ছি। আমি কোনোদিনও রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, এবারই প্রথম আমি ট্রাই করতে চাচ্ছি। একটু দেখি রাজনীতিকটা
আচ্ছা, না খুশি আছি আমরা আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা ফ্যামিলি প্রথমে, তারপরে আমরা রাজনীতিকে নেমেছি। হ্যাঁ, সেজন্য আমি খুশি, আমি প্রচণ্ড খুশি। আমরা একসাথে মানে তিনজন আলাদা আলাদা দলের থেকে নেমেছি। দেখা যাক কি হয় আগে। পারিবারিক সম্পর্ক আলাদা, এতে কোনো ঘাটতি হবে? মনে হচ্ছে না কোনো ঘাটতি হবে, মনে হচ্ছে না আমার কোনো ঘাটতি হবে। কেন কি আমাদের সাথে একটা মানে বন্ডিং একদমই আলাদা। আমরা সবসময় আসা যাওয়া, আমাদের মধ্যে একটা সম্পর্ক খুবই ভালো। আমাদের প্রায় দিন আমাদের দেখা হয়, আমাদের পুরোনো বাড়িতে সবাই আসে, আমাদের এখানে দেখা হয়, গল্প হয় আমাদের সবার একসাথে। আমাদের মধ্যে ওগুলো কোনো ইয়ে নাই, রেশারেশি রাগারাগি নেই। আমরা খুব এখন পাবলিকের ব্যাপার, ওটা পাবলিক যাকে বেশি, এখন দেখা যাক কি হয়, ওটা আমরা তো আর বলতে পারতেছি না। আত্মীয়-স্বজনের ভোটগুলো তো কিছুটা হলেও কি মনে হয় কাটাকাটি হবে? একটু তো হবেই, নিশ্চয়ই একটু তো হবেই। কি ভোট এদিক ওদিক হবে? একটু হতে পারে। তবু আপনি আশাবাদী? কতটা আশা পাচ্ছি? একটু আছে আমার, দেখা যাক কি হয়। আমি সিপিআইএম থেকে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পুরাতন পান্ডাপাড়া কোরিয়া গ্রাম পঞ্চায়েত। মানে আদর্শগত দিক দিয়েও আমরা তিন দল করি। সুতরাং আমরা দলটা আলাদা করলেও আমরা পারিবারিক সব রকম সম্পর্ক আমাদের একসাথে, আপদ বিপদ আমরা একসাথে করি। সেই জন্য যার দলে শেষে প্রতিনিধিত্ব করছি। সম্পূর্ণভাবে আশাবাদী যে আমি জিতবো এবং এলাকার যাতে ভালো হয়, যাতে এলাকা সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেটা। হ্যাঁ, সেটা না, আমরা যেহেতু মানে মতাদর্শগতভাবে আলাদা রাজনৈতিক দল করি, সুতরাং ভোট কাটাকাটির ব্যাপার নেই, যার মতাদর্শেই সে আছি। হ্যাঁ, যখন আমরা মানে নমিনেশন জমা দিতে গেছি, সবার বাড়িতে গেছি, বড়দের সবার আশীর্বাদ নিয়ে আসছি। না, আমি সেটা বলবো না। মানে প্রচারে যাবেন? হ্যাঁ, প্রচারে যাব, সবই বলবো, কিন্তু বলবো না যে আমাকে ভোট দিন। নিজের কি মনে হয় সম্পর্কে কোনো না, আমাদের সম্পর্কে কোনো রকম অসুবিধা হবে না। ইতিমধ্যে 3 মামে প্রচারে নেমে পড়েছেন কোমর বেঁধে। একই বাড়ির 3 বউ, 3টি আলাদা আলাদা দলের প্রার্থী। বিষয়টা নিয়ে চর্চা অব্যাহত এলাকায়। অবশ্য প্রতিদ্বন্দ্বিতা শুধু রাজনৈতিক মঞ্চেই। বাড়িতে পা দিলেই ফের গলায় গলায় 3 বউ। ভোট রাজনীতির লড়াই যেন গার্হস্থ্য লড়াইয়ের কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর রয়েছে সবারই। কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, ভালোই আশা করছি। এখন সেটা সবাই যেটা দিবে, আশাবাদী তো আছি, কিন্তু এখন সেটা তো সবাই ভালোভাবে বেশে যেটা দিবে সেটাই তো। অবশ্য মিমির মা বাড়িতে অনেকদিন থেকেই এমন ভিন্ন মতাদর্শের চল রয়েছে, কিন্তু তাতে কখনো ভাইয়ের বিবাদ বাঁধেনি। পরিবারের সদস্য রাম চক্রবর্তী তৃণমূল নেতা। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, রাজনীতির সঙ্গে পারিবারিক সম্পর্ক গুলিয়ে ফেলেন না তারা। বাইরে আলাদা আলাদা দলের হয়ে প্রচার করতেই পারেন তারা, কিন্তু বাড়ির ভেতরে সকলেই একই পরিবারের সদস্য। বিষয়টা হচ্ছে একটা পরিবার, আমাদের বরাবরই একটা রাজনৈতিক পরিবার। সেই পরিবারের ধারা অনুযায়ী বিভিন্ন রাজনীতির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিল, তারা তার আদর্শের প্রতি বিশ্বাস রেখে, শ্রদ্ধা রেখে সেই দলের প্রতি আস্থা রেখেই দাঁড়িয়েছে। কিন্তু এটা একটা আমাদের পরিবারের বিউটি যে আমরা সবাই একটা পরিবারের অংশ, এবং বৃহৎ পরিবারের অংশ হিসেবে এরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সহমর্মিতা এবং সহাবস্থানটাই একমাত্র জায়গা যেখানে আমরা সবাই একসাথেই আছি। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। না, এই সম্পর্কের উপরে তার কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। কারণটা হচ্ছে রাজনীতি থাকবে, সমাজ যতদিন থাকবে, সুস্থ সমাজের লক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দল তাদের চেষ্টা করবে। কিন্তু পরিবার সারা জীবন থাকবে, পরিবারের প্রজন্মের পর প্রজন্ম থাকবে, এবং পরিবারের যে ধারাকে এগিয়ে নিয়ে যাবে আর একটা প্রজন্ম, সেই একটা নতুন প্রজন্ম এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এটাই আমরা চাইছি যে আমাদের রাজনৈতিক পরিবার হিসেবে আমাদের পরিবারের ধারা এগিয়ে চলুক। একই বক্তব্য বাড়ির 3 বউয়েরও। প্রচার সেরে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চিন্তা বাইরে ফেলে আসছেন তারা। 3 জনের মধ্যে যে কোনো একজন জিতলেই খুশি সকলে, এমনটাই বক্তব্য তাদের। অন্যদিকে 3 মামির কাণ্ডে খুশি মিমিও। দল ভুলে 3 জনকেই শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।
বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। নির্বাচনের আগে রায়গঞ্জ ব্লকের সীমান্ত এলাকায় টহলদারি ও নাকা তল্লাশি অভিযান শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে টহল দেয়। মালদা ও বিহার লাগোয়া ইটাল, রুদ্রখণ্ড, বিরাহিমখণ্ড গ্রামসহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। নির্বাচনের আগে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই অভিযান বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর ওপর প্রকাশ্যে হামলা তৃণমূল প্রার্থীর ওপর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জগদীশপুর কুমারপাড়া 2 নম্বর অঞ্চলে। জানা যায় গতকাল রাতেই লোকেশ্বর বর্মন ও তার দাদা ভোট প্রচার করে বাড়ি ফেরার সময় বিজেপির কর্মীরা অন্ধকারে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ জানায় তারা। বর্তমানে সে আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন বিজেপির নেতা অভিজিৎ যোশী এবং তিনি আরও জানিয়েছেন নিজের গোষ্ঠী কোন্দলের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। 2 বালতি তাজা বোমা উদ্ধার সাগরপাড়ায়। সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগে জেলা জুড়ে একের পর এক বোমা উদ্ধার। সাগরপাড়া থানার সাহেবনগর রায়পাড়া এলাকায় একটি কালভার্টের নিচ থেকে 2 বালতি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলতি মাসে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো বোমা উদ্ধার করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে প্রায় প্রত্যেকটা দিন বাংলার কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে বোমা। এমন অবস্থায় পঞ্চায়েত ভোট কতটা সুষ্ঠুভাবে হবে প্রশ্ন থেকেই যাচ্ছে। রবিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে চায়ের আসরে মাতলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের জেলা পরিষদের 43 নম্বর আসনের তৃণমূল প্রার্থী মাম্পি দে। এদিন সাত সকালেই জয়পুর ব্লকের রাউতখণ্ড বাজারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরলেন তৃণমূল প্রার্থী। সাধারণ মানুষের কাছে জানতে চাইলেন রাজ্য সরকারের পরিষেবা এলাকার মানুষ পাচ্ছেন কিনা। এদিন চায়ের আসর থেকে সোজা ঢুকে পড়েন রাউতখণ্ডের রবিবারের ভরা বাজারে। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা মানুষজনের সাথে দলীয় জেলা পরিষদের প্রার্থীর সাথে আলাপ করিয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করলেন তিনি। এলাকার মানুষের কাছে আশীর্বাদও চাইলেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী। রাভা বস্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী রবি রাভা। রাভা জনজাতির মানুষদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রবি রাভা। এমনকি এলাকার উন্নয়নের জন্যও ছুটে বেরিয়েছেন তিনি। সেজন্য তার বিপক্ষে প্রার্থী দেয়নি বিরোধী দলগুলি। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/90 নম্বর বুথে তাকেই প্রার্থী করেছে তৃণমূল। শনিবার স্কুটিনি শেষের পর ব্লক কার্যালয়ে দাঁড়িয়ে জয়ের কথা জানান রবি রাভা। জয়ের উল্লাসে শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। এদিন রবি রাভাকে মালা পরিয়ে আবির মাখিয়ে উল্লাসে মেতে ওঠেন সকলে। আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন রবি রাভা। রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনো রকমের হিংসা বরদাস্ত নয়, আগেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনোনয়ন পর্বে রাজনৈতিক অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড় আর ক্যানিং। ইতিমধ্যেই সেই জায়গাগুলির পরিস্থিতি পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল। এবার রাজভবনে পিস রুম খোলার ঘোষণা করলেন তিনি। শনিবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজভবনের তরফে। সেখানে বলা হয়েছে ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপালের তরফে জানানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। তারা সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ও ক্যানিংয়ে অশান্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মনোনয়নের শেষ বেলায় তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় 2 নম্বর ব্লক। সেখানে কাঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠেছিল। প্রাণও গিয়েছিল 3 জনের। শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে সেখানে বলেছিলেন, আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, এই ভোটে হিংসাই বলি হবে, হিংসাকে নির্মূল করতে হবে। যারা হিংসা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান এবং আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ক্যানিংয়ে যান রাজ্যপাল। গত বুধবার মনোনয়নের 4র্থ দিনে ক্যানিংয়ে শাসক দল তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ক্যানিংয়ের সেই হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার পর রাজ্যপালের মন্তব্য, গণতন্ত্রে ভয়ের কোনো জায়গা নেই। তিনি হিংসা বরদাস্ত করবেন না বলেও জানিয়ে দেন সিভি আনন্দ বোস। এরপরেই পিস রুম খোলার কথা জানানো হলো রাজভবনের তরফ থেকে। চালু করা হলো হেল্পলাইন নম্বরও। রাজভবন সূত্রে খবর, শনিবার রাজ্যপালের চেন্নাই যাওয়ার কথা ছিল, কিন্তু বেলার দিকে রাজভবনে এসে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দুজনের দীর্ঘক্ষণ বৈঠক চলে। পরে বাইরে বেরিয়ে সুকান্ত মজুমদার জানান, রাজ্যপালের কাছে শাসক দলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ করে এসেছেন তিনি। বিরোধীদের মনোনয়ন জমা দিতে না পারার কথাও বলেছেন। তারপরেই চেন্নাই সফর বাতিল করে ক্যানিং পরিদর্শনে বেরোন রাজ্যপাল। রাজ্যপালের ভাঙড় ও ক্যানিং সফর অবশ্য ভালো চোখে দেখছে না তৃণমূল। শাসক দলের তরফে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেবল বিজেপি ও আইএসএফ এর লোকজন আক্রান্ত হলে বা মারা গেলেই রাজ্যপাল দেখতে যান। শুক্রবার ডায়মন্ড হারবারে একই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। কল্যাণ যা বলেছেন তার সঙ্গে সাযুজ্য রেখে সেই সাংবাদিক বৈঠকেই একটি ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপি ও আইএসএফ এর মধ্যে আঁতাতের অভিযোগ তোলে শাসক দল। বিজেপি ও আইএসএফ 2 দলই অবশ্য সেই অভিযোগকে অস্বীকার করেছে। মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাসক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতে সেই বিষয়টি উত্থাপন করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি রাজভবন ছাড়ার পরেই জানা যায় রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল। যদিও কমিশনার রাজীব সিনহা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যেতে পারেননি। তারপরেই ক্যানিংয়ের উদ্দেশ্যে বেরোন সিভি আনন্দ বোস। প্রাক পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে রাজভবনে পিস রুম খুলেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটে কোনো রকমের হিংসার পরিস্থিতি তৈরি হলে তা সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে। যেসব অভিযোগ জমা পড়বে দ্রুত পদক্ষেপের জন্য তা পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 03322001641 নম্বরে ফোন করে এবং osd2wbgovernor@gmail.com এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। না, রাজ্যপাল তার মতো করে করছেন, কিন্তু তার একটা সীমা আছে। তিনি নির্দেশ দিতে পারেন, কিন্তু এই সরকার তো কারো নির্দেশ মানে না, কোর্টকেও মানে না। রাজ্যপাল এই যে যেখানে সন্ত্রাস হচ্ছে সেখানে যাচ্ছেন নিজে, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ একরকম রিপোর্ট দিচ্ছে, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আরেকরকম রিপোর্ট দিচ্ছে। পুলিশ বলছে একটাও মৃত্যু হয়নি, সেই রিপোর্ট দেখানো হবে কোর্টে যে মৃত্যু হয়নি। আর মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন, পুলিশ মন্ত্রী হিসেবে বলছেন, বা টিএমসি লিডার হিসেবে বলছেন, সেটা আমরা বুঝতে পারছেন না। তিনি বলছেন আমার পার্টির 2 জন মারা গেছে, তো তার পার্টির 2 জন মারা গেছে, কংগ্রেসের 2 জন মারা গেছে, সিপিএমের মারা গেছে, এই যে অভিযোগ করা হচ্ছে, কিন্তু পুলিশের রিপোর্টে সেটা নাই কেন, যেটা সরকারিভাবে যাবে? এই চালাকিটা কেন করানো হচ্ছে? উনি তো আইএস ক্যাডার, তো উনি জানেন কী করে কাজ করতে হবে। যে কাজটা কুণাল ঘোষদের, তার পার্টির লোকের, তার সরকারের করা উচিত, সেটা রাজ্যপাল করছেন। ওনারা যে অত্যাচার করছেন, ভয় দেখাচ্ছেন, সেটার প্রতিরোধ করার জন্য গভর্নর নিজে পৌঁছে যাচ্ছেন, এটা তো কোনোদিন ওনারা দেখেননি।
ওনারা ভেবেছিলেন উনি জগন্নাথ হয়ে বসে থাকবেন আর সরকার যা রিপোর্ট দেবে ওটা মেনে নেবেন। কিন্তু গভর্নর ভালো একজন প্রশাসক, তার অভিজ্ঞতা আছে সরকারি থেকে, চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, উনি জানেন সরকারে কীরকম ম্যানিপুলেশন হয়, তাই নিজের চোখে গিয়ে দেখছেন। পশ্চিমবাংলার মানুষ আর মনে হয় এটা ভালোভাবে নিচ্ছে। এর আগের রাজ্যপালও গেছিলেন, কিন্তু ভোটে ক্ষয়ক্ষতি হওয়ার পরে উনি গেছিলেন, কিন্তু ইনি তো সম্ভাবনা আছে যেখানে গণ্ডগোল হওয়ার সেখানে পৌঁছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজের নজর রেখেছেন, নজর রেখে কি করছেন? আটকাতেও পারেননি, সামলাতেও পারছেন না। তিনি যে শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছেন, সে নিজে ক্যানিং থেকে জীবনতলা থেকে গুন্ডাদের নিয়ে এসে গাড়ি করে দিয়ে মারপিট করেছে, ধরা পড়েছে, সে স্বীকার করেছে। তাকে 5,000 টাকা দিয়ে এসে বোম মারতে বলা হয়েছিল। এবং যে গাড়িগুলি জ্বালিয়ে দিয়েছে লোকেরা, সে গাড়িগুলি ক্যানিং জীবনতলার গাড়ি। তো বোঝাই যাচ্ছে কোথা থেকে লোক এসছে, কারা গণ্ডগোল করছে। যারা রক্ষক তারাই ভক্ষক, তাহলে থামবে কী করে গণ্ডগোল? সব্যসাচী দত্তকে ওখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। না, সে ওনার পার্টি যাকে ইচ্ছা ওনারা দিতে পারেন, তাতে আপত্তি নেই কিছু, কিন্তু গণ্ডগোল থামাতে না গণ্ডগোল করতে। সরকারি পার্টি যদি গুন্ডা নিয়ে এসে গণ্ডগোল করে, পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না, আমরা চোখের সামনে দেখলাম, তাহলে গণ্ডগোল থামবে কী করে? তারপরে শান্তিপূর্ণ নির্বাচন তো কল্পনাও করা যায় না। নবজোয়ার শেষ হয়ে গেছে, বা নবজোয়ারের মডেলে তৃণমূল আবার প্রচার শুরু করছে জেলায় জেলায় গিয়ে, এবং শীর্ষ নেতৃত্ব তাতে থাকবে। 22 তারিখ থেকে শুরু হবে। এখন তো 20 তারিখ অবধি যে উইথড্রল চলছে পঞ্চায়েতে, সেটা সামলান আগে। এই যে 10-12 হাজার এক্সট্রা ক্যান্ডিডেট যারা নমিনেশন করেছে, টিএমসির লোক, কেউ নির্দল হিসাবে, কেউ পার্টির নামে, তো তারা যদি উইথড্র না করে টিএমসির মধ্যে তো একেবারে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। প্রচারের ময়দানে যাদের নামিয়েছেন তাদের বলছেন তৃণমূলের স্পেশাল 50, শীর্ষ 50 জন, তারা বিভিন্ন জায়গায় যাবেন, গিয়ে প্রচার করবেন। শুনুন, এইসব ডায়লগস মিডিয়াতে দেওয়া হচ্ছে, বাস্তবে কি আছে? বাস্তবে সেই গুন্ডারাই ভোট করবে যারা করছে। পার্টির কোনো উপস্থিতি নেই, তারা গুন্ডাদের টিকিট দেবে, তারা মারপিট করবে, তারা বোম বন্দুক নিয়ে ভয় দেখাবে, তারাই ভোটে জিতবে। এছাড়া টিএমসি জিততেই পারে না। আর সেন্ট্রাল ফোর্স এলে এই গুন্ডারা ঠান্ডা হয়ে যাবে, তাই তাকে আটকাবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। হুগলির বরাকরের জিরাটে একটি লজে শনিবার বিকেলে প্রার্থী নিয়ে বৈঠক ডাকেন ব্লক সভাপতি নবীন গাঙ্গুলি। সেখানেই ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কর্মীরা। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ দেখা যাচ্ছিল বলাগড়ের তৃণমূল কর্মীদের মধ্যে। শেষ দিনে মনোনয়ন পেশ করেন অনেকেই, কিন্তু দল যাদের টিকিট দিয়েছে তারাই প্রার্থী হতে পারবে জানার পর ক্ষোভ চরমে ওঠে। বলাগড় পঞ্চায়েত সমিতির গত বোর্ডের 6 জন কর্মাধ্যক্ষ বাদ পড়েছেন। একাধিক প্রধান, উপপ্রধান, এমনকি ব্লক সভাপতি, সহ সভাপতিদেরও টিকিট দেয়া হয়নি। আর এর পিছনে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর হাত রয়েছে বলে অভিযোগ। নবীন গাঙ্গুলি বলেন, দুষ্কৃতী কোনোদিন দল করেনি, এমনকি বিজেপির লোককেও টিকিট দিয়েছেন বিধায়ক। এখন দল বলছে ভোট করতে হবে। কর্মীরা যারা সারা বছর কাজ করে তাদের বঞ্চিত করা হয়েছে। দলকে সব জানিয়েছি। অলরেডি আমার জেলা সভাপতিকে সব বিস্তারিত জানিয়েছি। হ্যাঁ, একটা ক্ষোভ আছে, যেন অনেক বিজেপির বুথ সভাপতি তারাও প্রার্থী হয়েছে, প্রায় অনেক ক্রিমিনাল প্রার্থী হয়ে গেছে। এটা হয়তো অজান্তে হয়েছে কিনা জানে, কারণ যারা করেছে, কারণ আমার প্যানেল আমি যেটা দিয়েছিলাম, আমার প্যানেলটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের যে প্যানেল পাঠানো হয়েছিল, একদম নিচু তলায় বসে বুথ লেভেলে বসে প্রার্থী ঠিক করা হয়েছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নেতৃত্বের পার্শ্ব থাকে, যেই জায়গা দাঁড়িয়ে কতগুলো হয়েছে হয়তো, কারণ তারা জানেও না হয়তো, বা জেনেও করেছে হয়তো, এমনও হতে পারে। সেটা দলকে আমি জানিয়েছি, দল নিশ্চয়ই আশা করি ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কি ভোট করতে সমস্যা হবে? না, কর্মীর মধ্যেই ক্ষোভ দেখছি। আছে, নিশ্চয়ই আছে। দেখুন, যারা নির্বাচন করে, যারা দলের সঙ্গে থাকে, দীর্ঘ সারা বছর দলের সঙ্গে থাকে, তাদের তো একটা আশা থাকবেই যে আমি নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হই। আর কেননা এই সিটটা, বিধানসভা সিটটা হচ্ছে এসসি রিজার্ভ, এখানে তো জেনারেলদের কোনো চান্সের জায়গা নেই। জেনারেল, ঠিক আছে, এবার সেখানে সেক্ষেত্রে এগুলো হয়েছে। এবার বিধায়ক সাহেব আমাদের এখানকার, তিনি ভূমিপুত্র নন, তাকে যে কেউ না কেউ পরিচালনা করছে, আর তিনি তো জানেনও না কোন মাটিটা কীরকম। কারণ পঞ্চায়েত নির্বাচন এক একটা মাটির এক এক রকম। জেনারেল পলিটিক্সের নির্বাচন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, এটা একটা সামগ্রিক ইস্যুর উপর নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনটা একদম ঘরের নির্বাচন, মানে পাশের বাড়ির সঙ্গে আমার বেড়া দিয়ে নিয়ে ঝগড়া হয়েছে, সেটাও নির্বাচনের মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে,
সেই জায়গাটা এরা ভাবতে, কারণ বিধায়ক সাহেব তো কোনোদিন নির্বাচনের ময়দানে ছিলেন না, বিধায়ক সাহেব নির্বাচন সম্বন্ধেও জানেন না। পঞ্চায়েত নির্বাচনটা একটা অন্য আঙ্গিকে হয়। ব্লকের সাধারণ সম্পাদক সুজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, টাকা নিয়ে টিকিট দেওয়া হচ্ছে। বিধায়কের বাড়িতে ঝাঁট দেয় তাকেও প্রার্থী করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচন থেকে আমাদের বলাগড়ের ভূমিপুত্র অসীম মাঝিকে যখন কেটে দেয়া হয় প্রার্থী তালিকা থেকে, একজন বাইরের ক্যান্ডিডেটকে নিয়ে এসে আমাদের এখানে প্রার্থী করা হয়েছিল। ততদিনে আমরা নবীন গাঙ্গুলির নেতৃত্বে টোটাল বলাগড় ব্লকটাকে সাজানো হয়ে গিয়েছিল। বলাগড় ব্লকের সভাপতি অসীম মাঝি সবাই একসঙ্গে মিলে তখন বলাগড় ব্লকটাকে সাজানো হয়ে গেছিল। সেই সময় মানে একদম ভাত বাড়া হয়ে গেছিল, এমন একটা পরিস্থিতিতে মনোরঞ্জন ব্যাপারী এসেছেন। আমরা মেনে না নিলেও দল যেহেতু করি আমাদেরকে মানতে হয়েছিল এবং তার আমরা প্রচার করি এবং তার জন্য আমরা কাজ করি। বর্তমান পঞ্চায়েত নির্বাচনে এই যে ঘটনাটা ঘটল, একটা বলাগড় ব্লক সভাপতি নবীন গাঙ্গুলি, সে তার দিন রাত সকাল থেকে রাত্রির পর্যন্ত শুধু দলের জন্য কাজ করে যায়। দল তাকে যে নির্দেশ দেয় সেই নির্দেশটা সে পালন করে একটার পর একটা। এখানে মনোরঞ্জন ব্যাপারী কোনো সাংগঠনিক ক্ষমতাই নেই বলাগড় ব্লকে, কোনো সাংগঠনিক ইয়ে নেই। কোনো পঞ্চায়েতে কোনো একটা বুথ লেভেলের কর্মীকে পর্যন্ত উনি চেনেন না, কাউকে চেনেন না উনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জানি না কোন অশুভ শক্তির দ্বারা এই বলাগড় ব্লকটাকে শেষ করা, এই বলাগড় ব্লকটাকে আজ পঞ্চায়েত নির্বাচনে, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বলাগড় ব্লকটাকে শেষ করার উদ্দেশ্য নিয়েছে। এটা কোন অশুভ শক্তি নিয়েছে আমরা জানি না। 13টা পঞ্চায়েত নাকি মানে হাতছাড়া হতে পারে। হ্যাঁ, হতে পারে, আজকে হতে পারে 13টা পঞ্চায়েত হাতছাড়া হতে পারে, পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতে পারে। কারণ এই দলটা দলীয় কর্মীরা কোনো জায়গা পায়নি এখানে। দলীয় কর্মীরা আজকে যে লোকটা বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে, 32 থেকে 33খানা কেস শুধু রাজনৈতিক কেস খেয়েছে, সেই লোকটা আজকের পঞ্চায়েত নির্বাচনে একটা টিকিট দাবি করেছিল। এটা কি খুব অন্যায় হয়ে গেছে দলের কাছে যে সেই টিকিটটা তাকে দেয়া হলো না। শীর্ষ নেতৃত্ব বললো যে সাধারণ মানুষ যারা নিচে তলায় কাজ করে তাদের কথা শুনে প্রার্থী নির্বাচন হবে, সেটা কি হয়েছে? না, কোনো রকম হয়নি। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যে লিস্ট করে পাঠিয়েছিল সেই লিস্টের 25%ও দেওয়া হয়নি তাকে। তাহলে সে দলটার জন্য খাটবে, দলের ওপর থেকে যা নির্দেশ আসবে সেইগুলো সে পালন করবে, অথচ টিকিটের সময় সে মনোরঞ্জন ব্যাপারী টিকিট বিলি করবে। এটা দলীয় কর্মীরা মেনে নিতে পারছে না। আজকে এখানে আমার বসে আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, 3বারের কর্মাধ্যক্ষ উত্তম কীর্তনিয়া, টিকিট পায়নি। অঞ্চল সভাপতি অরুণ মজুমদার টিকিট পায়নি। আজকে যুবর সভাপতি সন্তু ঘোষ টিকিট পায়নি। নবীন গাঙ্গুলি তো টিকিট পায়নি, সে তো একটা টিকিট দাবি করেছিল। সেই টিকিটটা কি দল তাকে দেওয়া যেত না? ভাবনা চিন্তা করতে পারতো না? আসল কথা তা নয়, ব্যাপারটা হয়ে গেছে আমাদের বলাগড়ের, আমরা যে ওই দলীয় সিম্বল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যমে নিয়ে এসেছিল, ওই ঘাসের ওপর জোড়াফুল চিহ্ন, আমরা যখন বক্তব্য রাখি তখন আমরা বুক টুকে বলি আমরা ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটা ভোট করছি। কিন্তু আজকে দেখছি বলাগড় ব্লকে, শুধুমাত্র বলাগড় ব্লকে এই ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়ে গেছে। এই জায়গাটায় প্রতিবাদ জানাচ্ছি। ঘাসের ওপর জোড়াফুল নিয়ে আমরা গর্ববোধ করি। যে ঘাসের ওপর জোড়াফুল চিহ্ন মমতা ব্যানার্জি নিয়ে এসেছিল, আজ 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে সেই ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটা আমাদের গর্ব ছিল। আজকে বলাগড় ব্লকে, শুধুমাত্র বলাগড় ব্লকে এই ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটা আজ আলু পাটালের মতো বাজারে বিক্রি হয়ে গেছে। খাদ্যের কর্মাধ্যক্ষ বাদল সরকার বলেন, প্রথম থেকে দল করছি, প্রতি বছরই টিকিট নিয়ে এই ধরনের গন্ডগোল হয়। বাইরে সিপিআইএম এর সঙ্গে লড়াই করতে হয় আর ভেতরে দলের টিকিট নিয়ে লড়াই করতে হয়। তবে এবার পঞ্চায়েতে যেভাবে প্রার্থী বাছাই করা হয়েছে, দলের কর্মীদের কথা শোনা হয়নি। আজকে আমার রাজনৈতিক জীবন 47 বছরের রাজনৈতিক জীবন। আমি তখনও ভোটার হইনি, তখন থেকে দল করি জাতীয় কংগ্রেস। সেই কংগ্রেসের যখন বিভাজন, দিদি যখন দল আলাদা করলেন আউটডোর ইনডোর সবার মধ্যে দিয়ে, সে আমরা আউটডোরের সবাই উপস্থিত থেকে প্রথম দিনই উপস্থিত থেকে আমরা তৃণমূল কংগ্রেসে এসেছি। কিন্তু প্রতি পঞ্চায়েত নির্বাচনেই এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। এই দলীয় টিকিট নিয়ে, মানে নির্বাচনী প্রতীককে পাবে এটা নিয়ে আমাদের মানে সারা জীবনের লড়াই চলে। মানে আমরা মাঠে ময়দানে সিপিএমকে তাড়াতে যে লড়াই করি, আবার নিজেদের টিকিটের জন্য আমাদের বিশাল লড়াইটা করতে হয়। এটা আমরা দীর্ঘদিন করে আসছি। আজকে এমন একটা সময় হলো, যখন বলাগড় বিধানসভার মনোরঞ্জন ব্যাপারী এলেন, তখন আমাদের ইচ্ছা ছিল না ওনাকে মেনে নেওয়ার, কিন্তু শুধু অসীম মাঝির জন্য, অসীম মাঝির মানে আমাদের প্রতি এত বিশ্বাস,
অসীম মাঝির কথায় আমরা কিন্তু সেই ভোটটা করেছিলাম মনোরঞ্জন ব্যাপারীর, নাহলে সেদিন আমাদের ক্ষোভ হয়েছিল, আমরা বসেই যেতাম, কিন্তু করলাম শুধু অসীম মাঝির কথায়। কি করবেন? এই তো এই লোকসভা এই পঞ্চায়েতের কথা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, আমি বলাগড়ের 10 বছরের কর্মাধ্যক্ষ বলাগড় পঞ্চায়েত সমিতিতে, কিসের কমানো? আমি তৃণমূল কংগ্রেসেরই, আমি খাদ্যের কর্মাধ্যক্ষ ছিলাম, কিন্তু এবছর আমাকে দল টিকিট দেয়নি, মানে এমএলএ টিকিট দেয়নি, দলকে বললে ভুল বলা হবে, এমএলএ টিকিট দেয়নি। এখন দেখি সেটা আমার এলাকার কর্মীদের সঙ্গে বসবো, আলোচনা করব, যা সিদ্ধান্ত হবে সেটা মেনে নিয়ে করব। এ বিষয়ে বলাগড়ের বিধায়ক বলেন, 238টা গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে 90টা আমি নিয়েছি। যারা আমাকে জেতাতে সাহায্য করেছিল তাদের দেয়া হয়েছে, 1 টাকাও নিইনি। আর টাকা নিয়ে টিকিট দিয়েছে ব্লক সভাপতি। যাদের থেকে টাকা নিয়েছে তাদের টিকিট দিতে পারছে না বলে এসব বলছে। বিজেপিকে টিকিট ওরা দিয়েছে। 238টা সিট বলাগড়ের। কিসে এটা? পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে। তার মধ্যে আমি নিয়েছি মাত্র 90টা। অর্ধেকের দাবি করতে পারতাম বা বেশিও করতে পারতাম। অন্যান্য অঞ্চলে, আশপাশের অঞ্চলগুলো খোঁজ নিন, বিধায়ক 100-র মধ্যে 100টাই তার প্রার্থী দাঁড় করিয়েছে। কিন্তু যেহেতু আমি অন্য জেলা থেকে এসেছি, এই জেলার নেতৃত্বের উপরে, এই বলাগড়ের নেতৃত্বের উপরে আমি ছেড়ে দিয়েছি বেশিরভাগটা। ভোটের সময় যারা আমার হয়ে কাজ করেছিল সেই প্রার্থীরা, সেই মানুষগুলো যাতে বঞ্চিত না হয়, তাদের বঞ্চনা করার জন্য একটা আপ্রাণ প্রচেষ্টা চলছিল। তাই আমি অনেক চেষ্টা করে 90টা মাত্র সিট আমি তাদের জন্য আদায় করতে পেরেছি। বাকি সমস্তই ব্লক সভাপতি টিকিট দিয়েছেন। ব্লক সভাপতি আমি যে 90টা টিকিট পেয়েছি, 90টার প্রার্থী দিয়েছি, সেখানেও উনি অন্য প্রার্থীদের নমিনেশন করিয়ে দিয়েছেন। এবং এই ব্লক সভাপতি, ব্লক সভাপতি বললেও খুব একটা খারাপ, মানে ভুল বলা হয় না। বহুবার টিভিতে আপনারা নাম দেখেছেন, কি কারণে, আপনারা সেগুলো বলে নেবেন। ইনি প্রত্যেকের কাছ থেকে উৎকোচের বিনিময়ে টিকিট দিয়েছেন। এমনকি আমার যে 90টা, সেখানেও উনি টিকিট দিয়েছেন। এখন ওনার তো 90টা টিকিট তো আমাকে দিয়ে দিয়েছে, এবার যাদের থেকে উৎকোচ নিয়ে টিকিট নমিনেশন ফাইল করেছে তাদের উনি দেবেন কি করে টিকিট? তবে নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও অস্বস্তিতে শাসক দল। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি। 24 ঘন্টার মধ্যে ফের খুন রাজ্যে। পঞ্চায়েত ভোটের আবহে এবার প্রাণ গেল কোচবিহারের বিজেপি প্রার্থী দেওরের। শনিবার গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বেসরকারি রিপোর্ট অনুযায়ী এ নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে প্রাণ গেল মোট 8 জনের। যদিও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, বাংলায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 0। জানা গিয়েছে মৃতের নাম শম্ভু দাস। তার বৌদি বিশাখা দাস দিনহাটায় কিসামাত 10 গ্রামের টিয়ারদহ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হয়েছেন। পরিবার সূত্রে খবর, রাতে খাওয়া দাওয়ার পর বাড়িতেই ছিলেন শম্ভু। গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এলাকায় উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকা। এই বিষয়ে মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজ ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে। ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে। আমার ওই ছেলে দাঁড়াইছে, ছেলে বউ দাঁড়াইছে, তার কারণে বলতে পারে না, দাঁড়াতে দেবে না। কোন দলে দাঁড়িয়েছে? বিজেপি। বিজেপি দাঁড়াইছে, তারপরে কেন দাঁড়ানো হলো, এসে ফলা চাইছে, তোমরা এই দলে থেকে দলে দাঁড়ান, এরকম করেন, তোমার সবাই চলছে তৃণমূল, আর তোমরা বিজেপি হওয়া চান,
এলে হাবি যাবি এইভাবে চাপ দিয়েছে। এই ধরো কি ওই জায়গায় যা দেখা গেল, যা শোনা গেল, আমার এই ভাইসে দেখছি তো, আমি তো আর দেখি নেই, তো 5-6 জন ছিল। না বাড়ি থেকে না, ওই বাড়ির সামনে আসলে পরে রাস্তা পেছাব করে বেরিয়েছে, ওই সময় এসে দাঁড়াইছে, ওই রাস্তা ছাড়িয়ে বাড়ির ভিতরে যাওয়ার পরে তখন নদীর পর রাস্তা আছে, ওই রাস্তায় দৌড়েছে, ওই জায়গায় ছোড়া মারি, এই জায়গায় ছোড়া মারছি, এই জায়গায় বুকে। হ্যাঁ, বাড়ি থেকে কে দাঁড়িয়েছে প্রার্থী? হ্যাঁ, বাড়ি থেকে প্রার্থী কে দাঁড়িয়েছে? আমার ছেলের বউ দাঁড়িয়ে, এই ছেলের 2টে ছেলের বউ। বাড়ি থেকে সবাই বিজেপি করেন? কি মনে হচ্ছে কেন এই ঘটনা? ওই দাঁড়াইছি, হয়তো তার ভেজালে এটা হয়ে গেছে, কেন জানান হলো। দিনহাটা 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি অজয় রায়ের অভিযোগ, গতকাল সকাল থেকেই এলাকায় উদয়ন গুহর নেতৃত্বে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আমাদের প্রার্থীদের মনোনয়নের কাগজ কেড়ে নেওয়া হয়েছে উদয়ন গুহর নেতৃত্বে। এবার আমাদের ভয় দেখাতে প্রার্থী দেওরকে খুন করেছে তৃণমূল। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার কথায় রাজ্য নির্বাচন কমিশন, পুলিশ চোখ বন্ধ করে রেখেছে, ওরা কিছুই দেখতে পাচ্ছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তার কথায়, যার মৃত্যু হয়েছে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এই খুনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তার যুক্তি, রাজনৈতিক ফায়দা তুলতে হলে তৃণমূল প্রার্থী বা প্রার্থীর স্বামীকে হত্যা করা হতো, প্রার্থীর আত্মীয়কে মারব কেন? এ নিয়ে পুলিশের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি। আজকে আমাদের শামশেরগঞ্জ যে ব্লক অফিস, সেখানে ত্রিস্তর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের স্ক্রুটনি ছিল। এখনও পর্যন্ত যে খবর যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 5 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমাদের প্রতাপগঞ্জ অঞ্চলের চকসাপুর গ্রামে তাজকেরা বিবি, আমাদের নিমতিতা অঞ্চলে আলিয়ারা বিবি এবং দোগাছি অঞ্চলে আলাউদ্দিন এবং সাহাবুদ্দিন, আর আমাদের মহাবতপুর যেটা ভাষাপাই কোর জিপি। বর্তমান দিনেও এমনও এক গ্রাম আছে যেখানে না আছে রাস্তা, না আছে ঠিকমতো পানীয় জলের পরিষেবা। অপরদিকে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত বেশিরভাগ পরিবারই। নেই বেশিরভাগ পরিবারের মলত্যাগের নির্দিষ্ট জায়গা। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের পাইটা গ্রাম পঞ্চায়েতের ছোট বৈনান গ্রামের ছবিটা দেখলে এক কথায় সবার চোখেই জল আসবে। গ্রামবাসীদের অভিযোগ, আক্ষেপ, প্রায় 6 থেকে 7 মাস ধরে কলের জল বন্ধ। কল আছে ঠিকই, কিন্তু জল পড়ে না সেই কল থেকে। গ্রামের মধ্যে না আছে কোনো ভালো রাস্তা। গ্রামের বেশিরভাগ মানুষই এখনও আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। দেখা যায় গ্রামের অধিকাংশ মানুষের বাড়ি কাঁচা, অর্থাৎ মাটির বাড়ির সাথে ত্রিপলের সাহায্যে ঘেরা। কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেলেও গ্রামের বেশ কিছু মানুষেরা দাবি করেন তারা সরকারের কাছ থেকে তেমন কিছুই সাহায্য সহযোগিতা পাননি। ভোট আসে, ভোট যায়, থেকে যায় শুধুই প্রতিশ্রুতি। ভোটের সময় প্রধান উপপ্রধানরা গ্রামে এলে ভোট ফুরিয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না। গ্রামের মধ্যে এখনো অনেক বাড়িতেই নেই বিদ্যুতের পরিষেবা। পালা বনে বাস করছি না, পঞ্চায়েতের পাশে আছি, অথচ কিছুই ফলাফল কিছু পাচ্ছি। আর কি বলবো, ঘর কি ভেঙে ঝড়েতে উড়ে গেছিল নাকি? সব কিছুই হচ্ছে, ঝড়ে উড়ে যাচ্ছে, ভেঙে গেছে। বহুত দিনের ঘর, হ্যাঁ, বাঁশের কাঠামো করে কোনো রকমের ঠেক দেয়া আছে। ঘর কেনা, বাঁশ কেনা, ভূমিহীন মানুষ আমরা, গরিব, আমাদের কিচ্ছু নেই, গতটুকু পুঁজি, এছাড়া আর কিছু না। আমার স্বামী গামছা ঘাড়ে করে বাইরে গেলে তবে আমি খেতে পারি। এক গ্রামবাসী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী সবই সুযোগ সুবিধা করে দিচ্ছেন সাধারণ মানুষের জন্য। উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে সবার কাছে পৌঁছে যায় তাও দেখছেন দিদি। তবে কিছু দলীয় নেতৃত্ব সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারা উন্নয়ন করতে দিচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন,
তিনি দলের হয়ে কাজ করতে চান, অথচ দল তাকে টিকিট দেয়নি। এখন আমি দীর্ঘদিন পার্টি করে আসছি, আমার দিদি সবই দিচ্ছে, পেটে বাচ্চা ঢোকার থেকে আপনার মরা পর্যন্ত সমস্ত দিচ্ছে, কিন্তু আমার পরিষেবা দিচ্ছে না নেতারা। যে আপার নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছে তাকে আমাদের কথা ফোন জানা, তারা নিজেরাই নিজেদের দিকে ব্যস্ত। তাদের ভাই, তাদের বউ, তাদের আরও নিজেদের বোঝাতেই ব্যস্ত। আর একটা মেন সমস্যা হচ্ছে, আমরা ছোটোবেলায় কালীতলা থেকে ওনার ঘর, রামপালের ঘর থেকে আর আমরা শ্মশানঘাট পর্যন্ত পিচ রাস্তা করেছি। আমাদের এইসব রাস্তা যে এলাকার যে মানুষ বাস করছে, এবার রাস্তাঘাট নেই। হ্যাঁ, আর আপনার ঘর বাড়ি তো নেই, ঘর তো আপনারা সব দেখে যাচ্ছেন। তা এই ধরনের ব্যাপার আমি এবারে দাঁড়িয়েছি, জনগণ এখন ভোট আমাকে দেবে কিনা জানে না গো, তো মানুষকে বোঝাচ্ছি। আর শুধু রামপালের নাম শুনলে পরেই সব কুচকে যাচ্ছে, ও ভোট দেওয়া যাবে না, তৃণমূলকে ভোট দেওয়া যাবে না। আমি জনগণের কাজ করতে চাই, আমি এতদিন ধরে আছি, আমি কংগ্রেস আমল থেকে দাঁড়িয়ে আসছি, হাত চলতে দাঁড়িয়ে আসছি, কিন্তু আমি এই তৃণমূল রাস্তাতে আমি টিকিট পাই না গো। আমি কষ্ট কথা বলি, সত্য কথা চলবো, আমাকে টিকিট দেয়নি গো। রামপাল আমার এক নম্বর বন্ধু, কিন্তু আমার সঙ্গে সুযোগ নিয়ে গেছে, কোনো সুযোগ আমাকে দেয়নি। কত আর বলেছি চলাচল ভুল হচ্ছে, আমাকে তুই পার্টি করতে যাই না, আমি ঠিক করছি। যার জন্য গোটা গ্রামের মানুষ হয়ে গেছে। আজকে যদি আমাদের এই নতুন কমিটি না আসতো, গোটা গ্রামে ভোট আমরা পেতাম না। আমি আবার নেতৃত্ব জানিয়েছি আমরা আলমপুরে পার্টি অফিসে, যে গায়ত্রী কুণ্ডু রামপালকে ওই সামনে থেকে না সরালে আমরা কিন্তু কোনোদিন ভোটে জিততে পারবো না। এর আগে ইলেকশনে আমার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা এবং উক্ত অঞ্চলের উপপ্রধানের দাবি, এই গ্রামে সবকিছুই হয়ে গেছে, আর কিছুই হতে বাকি নেই। গ্রামের মানুষেরা মিথ্যা প্রচার করছেন। গ্রামের মানুষেরা বলছেন, বর্ষাকালে সবচেয়ে বড় কষ্ট তাদের বাড়ির ভেতরে জল পড়ে এবং শৌচকর্মের জন্য মাঠে যেতে হয়। কি পাননি আর কি পেয়েছেন? পাইনি, কিছুই পাইনি। এত বছর যে হয়েছে কিছুই পাইনি। পায়খানা ঘর একটা বলে হয়েছেও পাইনি। সে অনেক কাণ্ড করে অন্য লোকের এসেছিলো, মিন্টু সব তখন বেঁচেছিল। সে বললে যে কাল ওই শিশুকে বলো যদি টাকা দিতে পারে কাল পায়খানা করতে পাবে। ওটা বড় ছেলের নামে পায়খানা করতে এসেছে। এটা 3টে ফ্যামিলি বাস করে, ছোটো ছেলেরও কিছু নয় আর আমারও কিছু নাই। এই হচ্ছে অভিযোগ। আবার কি রাস্তাটা নিয়ে আমার অভিযোগ, যে রাস্তা চলতে পারছি না, ওই বর্ষাকালে জল কাদা হেঁটে আমরা করতে হচ্ছে, বাঁশের বস্তা দিয়ে মাটি ফেলে ওইখান দিয়ে যাতায়াত করছি আমরা। রামপাল এলো, এসে বলে গাডল করে দেবো, মুখ করে দেবো, তমুক করে দেবো, কিছুই হলো না। রামপাল কে? ওই যে উপপ্রধান, মেয়েদিকে সব ডাকলে ডেকে হয়তো ভাবতে পারছি যে চলে গেল, হয়ে গেল। মানে প্রতিশ্রুতি দিয়েছে, কাজ হয় না, কাজ হয় না, কাজ কিছুই হয় না। কবে মিটবে এই সমস্যা, তার জন্যই প্রহর গুনছে গ্রামবাসীরা। উক্ত অঞ্চলের বিজেপি নেতা দেবব্রত সিংহ রায় শাসক দলকে কটূক্তি করতে ছাড়েননি। পঞ্চায়েতগুলোর আজকে কি অবস্থা সার্বিকভাবে, তো সেটা তো আমরা আপনাদের মাধ্যমে, সেটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি। তো পঞ্চায়েতের নিয়ে যত ওনারা কম কথা বলবেন ততই ভালো। পঞ্চায়েতে লোকের যে সমস্ত বরাদ্দ টাকা পয়সা, বার্ধক্য ভাতা কি বলুন, এখনও অ্যাকশনের কাজ বন্ধ আছে। অ্যাকশনের কাজ কবে হয়ে গেছে, তার টাকা পর্যন্ত এখন লোকেরা পায়, সেই টাকা সব মেনে রেখে দিয়েছে তৃণমূলের নেতারা। কার কাছ থেকে 2000, কার কাছে 5000, কার কাছে 10,000, গ্রাম বাংলার সাধারণ মানুষের তাদের হকের টাকা এরকম করে কেটে রেখে দিয়েছে। আচ্ছা, এবার আসি আমি আবাস যোজনার কথা। আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, এটা যে একদম সর্বজন বিদিত, এবং এটা বাচ্চা ছেলেরাও জানে যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। অরিজিনালি যাদের, আপনি প্রত্যেক এই পঞ্চায়েতের যে সমস্ত গ্রামগুলো আছে, গ্রামগুলো ঘুরুন, অরিজিনালি যাদের ঘর পাওয়ার কথা তারা পায়নি। এদিকে তৃণমূলের সঙ্গে যারা যুক্ত আছে, তৃণমূলেরকে কোনোভাবে সুবিধা দিয়ে থাকে, তারা দুবার করে তাদের বউয়ের নামে, তাদের মায়ের নামে 2-3বার করে টাকা এসেছে। তাহলে কেন হবে এগুলো? তো এই পঞ্চায়েতে যে দুর্নীতি, এবং তৃণমূল যে পঞ্চায়েতটাকে নিজেদের কুক্ষিগত করে রেখে, গ্রাম বাংলার মানুষের যে প্রান্তিক মানুষের যে অধিকার, সেই অধিকারটাকে সে হরণ করছে। এবং সরকারি টাকা, সর্বোপরি হচ্ছে সরকারি টাকা লুট করছে। এই পঞ্চায়েত টাকাটা তো সেন্ট্রালই দেয়, তো সেই সেন্ট্রালের টাকা লুট করছে। আর এই সেন্ট্রাল টাকা লুট যাতে না হয়, সেজন্য ওই লুটেরা বাহিনীকে আমরা আজকে ক্ষান্ত করার জন্য আজকে আমরা পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়েছি। এবং আপনারা দেখছেন দিকে দিকে ঐক্যবদ্ধভাবে এবং জোট বেঁধে আমরা ওদের বিরুদ্ধে আমরা করছি। যেখানেই ওরা বাধা দেবে, যেখানেই ওরা আমাদেরকে আক্রান্ত করবে, আমরা পাল্টা ওদের বাধা দেবো, পাল্টা ওদের মারবো, পাল্টা ওদের আক্রান্ত করবো। সব মিলিয়ে উক্ত অঞ্চলের বাসিন্দারা অনেক অসুবিধার মধ্য দিয়েই জীবনযাপন করছেন। কবে সমস্যার সমাধান হবে এই আশায় রয়েছেন তারা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূম জেলার একাধিক জায়গায় অস্ত্র ও বোমা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। এবার অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কাকরতলা থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম শেখ আজমত। ধৃতের বাড়ি কাকরতলায়। জানা যায়, আজ ভোরবেলায় নাকা চেকিং করার সময় ঝাড়খণ্ড থেকে কাকরতলায় আসার পথে সন্দেহজনক শেখ আজমতকে আটক করে কাকরতলা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে দুবরাজপুর আদালতে পেশ করা হলে তার 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালত।